আসসালামু আলাইকুম। রাত 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। বিশ্বের প্রভাবশালী মুসলিমের তালিকায় ডক্টর মোহাম্মদ ইউনূস। মাওলানা ভাসানী না থাকলে বাংলাদেশের জন্ম হতো না, উপদেষ্টা ফরিদা আক্তার। হাইকোর্টের 30 বিচারপতির পদত্যাগে আইনজীবীদের আলটিমেটাম। গণ অভ্যুত্থানে নিহত 737, আহত 23,000, স্বাস্থ্য উপদেষ্টা। এইচএসসির ফল প্রকাশ 15 অক্টোবর। এস আলম গ্রুপের মালিক সাইফুল আলম সহ পরিবারের 12 সদস্যের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। বাজার তদারকি করতে জেলা পর্যায়ে বিশেষ টাস্ক ফোর্স গঠন। মাহবুবুল আলম হানিফ ও মুন্নি সাহার ব্যাংক হিসাব জব্দ। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তার স্ত্রীর দেশ ত্যাগে নিষেধাজ্ঞা। 48 ঘন্টার মধ্যে উর্মিকে গ্রেফতারের দাবি বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের। সাবেক মন্ত্রী সাবের হোসেন 5 দিনের রিমান্ডে। এবং জম্মু কাশ্মীরে বিজেপিকে পেছনে ফেলে এগিয়ে এনসি কংগ্রেস জোট। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বের সবচেয়ে প্রভাবশালী 50 মুসলিমের তালিকায় স্থান পেয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। জর্ডানের আম্মান ভিত্তিক দ্য রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার প্রতি বছর বিশ্বের 500 মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ করে। এবার প্রকাশ করা হয়েছে 2025 সালের তালিকা। 2009 সাল থেকে এই তালিকা প্রকাশ করছে সংস্থাটি। তালিকা প্রণয়ন করতে 5 ক্যাটাগরিতে প্রভাবশালী মুসলিমদের নির্বাচন করা হয়। ক্যাটাগরিগুলো হলো ধর্মীয়, রাজনৈতিক, বিজ্ঞান ও প্রযুক্তি, শিল্প ও সংস্কৃতি এবং ক্রীড়া ও বিনোদন। প্রতিটি ক্যাটাগরিতে যেসব মুসলিম ব্যক্তিত্বকে অন্তর্ভুক্ত করা হয় যারা তাদের নিজ নিজ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার বলেছেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী টাঙ্গাইলকে সারা বিশ্বের কাছে পরিচিত করেছেন। মাওলানা ভাসানীর মতো নেতা টাঙ্গাইলে আছেন, এটা সারা বাংলাদেশের গর্ব। বাংলাদেশের ইতিহাস তিনি সৃষ্টি করেছেন। মাওলানা ভাসানী না থাকলে এই বাংলাদেশের জন্ম হতো না। তিনি ছিলেন মজলুম জননেতা। এই ফারাক্কার বিরুদ্ধে প্রতিবাদ তিনিই প্রথম করেছেন। আগামী প্রজন্ম কেন তাকে চিনবে না বলে উল্লেখ করে তিনি বলেন, এটা একমাত্র চেনার উপায় হলো পাঠ্যপুস্তকের মাধ্যমে। তাই অবশ্যই মাওলানা ভাসানীর ইতিহাস পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি। এর জন্য যদি মানববন্ধনে দাঁড়াতে হয় তাহলে তিনি অবশ্যই মানববন্ধনে দাঁড়াবেন। সোমবার দুপুরে টাঙ্গাইল জেলা পূজা উদযাপন কমিটির সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ফরিদা আক্তার এসব কথা বলেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে নিয়োগ দেয়া হাইকোর্ট বিভাগের 30 জন বিচারপতিকে দুর্নীতিবাজ ও দলকানা উল্লেখ করে অবিলম্বে তাদের পদত্যাগ বা অপসারণের দাবিতে আবারও আলটিমেটাম দিয়েছেন সুপ্রিম কোর্টের সাধারণ আইনজীবীরা। সোমবার সুপ্রিম কোর্ট বার ভবনের সামনে সাধারণ আইনজীবীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন ও প্রধান বিচারপতির কাছে চার্টার্ড অব ডিমান্ড কর্মসূচি থেকে এ আলটিমেটাম দেওয়া হয়। জুলাই ও আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে 737 জন শহীদ হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম। আহত হয়েছেন 22,907 জন। সোমবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। উপদেষ্টা বলেন, সাম্প্রতিক ছাত্র জনতার অভ্যুত্থানে সারা দেশে মোট শহীদের সংখ্যা 737 জন। তবে এটা ভেরিফাইড নয়। ছাত্রদের একটা তালিকা আছে, সেখানে বলা হয়েছে নিহত 1,500-এর বেশি। ছাত্ররা তাদের তালিকা আমাদের দিলে আমরা ক্রস চেক করে দেখব। তিনি বলেন, আন্দোলনে আহত হয়েছেন 22,907 জন। এর মধ্যে 400 জন চোখ হারিয়েছেন, 2 চোখ হারিয়েছেন 200 জন। মাঝপথে বাতিল হওয়া এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে 15 অক্টোবর। ওই দিন বেলা 11টায় স্ব-স্ব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানেরা এই ফল প্রকাশ করবেন। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানদের সংগঠন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি সভাপতি তপন কুমার সরকার গণমাধ্যমকে এই তথ্য জানান। এর আগে বোর্ডগুলোর পক্ষ থেকে 15 থেকে 17 অক্টোবরের মধ্যে যে কোনো একদিন ফল প্রকাশ করার জন্য সরকারের কাছে প্রস্তাব দিয়েছিল। সিঙ্গাপুর, ব্রিটিশ ভার্জিন আইল্যান্ড, সাইপ্রাস ও অন্যান্য দেশে
100 কোটি ডলার পাচারের অভিযোগে এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম ও তার স্ত্রী ফারজানা পারভীন সহ পরিবারের 11 সদস্যের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক আর শামস জগলুল হোসেন দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক নূরে আলমের আবেদনের পরিপ্রেক্ষিতে এই আদেশ দেন। নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারকি এবং পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয়ের এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছেন। প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক ও পর্যালোচনার জন্য জেলা পর্যায়ে একটি বিশেষ টাস্ক ফোর্স গঠন করা হলো। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ ও তার স্ত্রী ফৌজিয়া আলমের ব্যাংক হিসাব স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তাদের স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তি যেমন পুত্র, কন্যা বা অন্যান্য এবং তাদের ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবও স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে। আজ রবিবার কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ব্যাংক হিসাব স্থগিতের এ নির্দেশনা দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের মানি লন্ডারিং পরিপালন কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। সোমবার দুর্নীতি দমন কমিশনের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আর শামস জগলুল হোসেনের আদালত এই আদেশ দেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমির হোসেন এ তথ্য জানিয়েছেন। এর আগে দুদকের উপপরিচালক রামপ্রসাদ মণ্ডল তাদের দেশ ত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে আদালতে আবেদন করেন। দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম শুনানি করেন। শুনানি শেষে আদালত এই আদেশ দেন। শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা ও ছাত্র জনতার অভ্যুত্থানকে কটূক্তি করার সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট উর্মিকে 48 ঘণ্টার মধ্যে স্থায়ী বহিষ্কার করে গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা। সোমবার দুপুর 2টার দিকে বিশ্ববিদ্যালয়ের আবু সাইদি গেটে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় শিক্ষার্থীরা শহীদদের নামে মিথ্যাচার চলবে না, উর্মির বহিষ্কার করতে হবে, সাইদ ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না, হাসিনার দোসররা হুঁশিয়ার সাবধান ইত্যাদি স্লোগান দিতে দেখা যায়। গুলি করে বিএনপির কর্মী মকবুলকে হত্যার অভিযোগে করা মামলায় সাবেক বন ও পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরীকে 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাহবুবুল হকের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। এদিন সাবের হোসেনকে আদালতে হাজির করা হয়। এরপর তার 10 দিনের রিমান্ড নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্টন মডেল থানার উপপরিদর্শক নাজমুল হাসান। এ সময় আসামি পক্ষ রিমান্ড বাতিল ও জামিন চেয়ে আবেদন করে। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন। 370 ধারা প্রত্যাহারের পর প্রথম বিধানসভার ভোট অনুষ্ঠিত হয়েছিল অধিকৃত জম্মু কাশ্মীরে। দীর্ঘ 10 বছর বাদে মুখ্যমন্ত্রী বেছে নেয়ার জন্য ভোটের লাইনে দাঁড়ালেও উপত্যকাবাসী স্পষ্টভাবে কোনো দলকে সরকার গঠনের জন্য নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা দেননি, বরং ত্রিশঙ্কু বিধানসভার পক্ষে রায় দিয়েছেন। যদিও বিজেপির তুলনায় সরকার গঠনে অনেকটাই এগিয়ে রয়েছে ন্যাশনাল কনফারেন্স ও কংগ্রেস জোট। কংগ্রেস নেতৃত্ব আশাবাদী নির্দল ও অন্যান্যদের সমর্থনে তারাই সরকার করবেন। বিজেপি নেতৃত্ব সরকার গঠনের আশা কার্যত ছেড়ে দিয়েছে। আমাদের আগামীকাল দুপুর 2টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।